নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সুমনের সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং এই কারণেই তার সাংবাদিকতা এত আমার ভালো লাগে। যখন তিনি কাউকে স্টুডিওতে ডাকেন এবং তার পেটের ভিতর থেকে কথা কিভাবে বার করতে হবে একটার পর একটা পেঁচে ফেলেন। পোড় খাওয়া সাংবাদিক কুণাল ঘোষের মুখ থেকে কিভাবে, দেখুন, দলে যে একেবারে সুপ্রিমোরা এই চাকরি বিক্রির ক্ষেত্রে টাকা খেয়েছে, টাকা পৌঁছেছে, অকপটে স্বীকার করলেন। সুমন দের চালে দেখুন কিভাবে কুপকাত হলেন কুণাল ঘোষ, এবং অকপটে সমস্ত কিছু উগরে দিলেন। শুনুন। কুণালদা, সেটাও একটা রহস্য। এই ঘটনাটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে 4 মার্চ। আমি খুব স্পষ্ট কথা বলি, পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। একটু সুমনকে লক্ষ্য করুন। আমি সুমনকে লক্ষ্য করতে আপনাদের কাছে অনুরোধ করব, কি সুন্দর প্রয়াসে এই কুণাল ঘোষের মুখ থেকে একটার পর একটা বোমা বিস্ফোরণ ঘটাচ্ছেন, এবং এরপরে তৃণমূলের অন্যান্য পদাধিকারীরা কি বলবেন সেটাও আমরা শোনার অপেক্ষায় থাকবো। আর শুনুন। এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি দুদিন বেশি বলতে যাই তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল, এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারা। একটু লক্ষ্য করুন সুমন, এই যে ডোজটা দিল, এরপরে কুণাল ঘোষ আরো কি কি একেবারে উগরে দিচ্ছেন, এবং শুনলে অবাক হবেন। একটু শুনুন। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে। আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন। আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি, আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক। আমার নাম বললেও উল্টো হবে। আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন, এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। শুনলেন? তাহলে এইবার ওই ডিপ্রাইভড অ্যাসোসিয়েশনের টিচারদের প্রশ্ন, যদিও কোনো টিচারই ডিপ্রাইভড অ্যাসোসিয়েশন তৈরি করেছে বলে আমাদের কাছে এখনো কোনো খবর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিজেই তৈরি করেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা বেশ ভালো জানেন, এবং এই সময় তিনি দেখে নিতে চাইছেন যে এই 26,000 বঞ্চিত শিক্ষক, তাদের মূল বক্তব্যটা কি, এবং পাশে যদি দাঁড়িয়ে তাদের পক্ষে 2-4টে কথা বলা যায় তাহলে সিপিআই এবং বিজেপির উপর দোষটা চাপানো যাবে, এবং তিনি পাশ কাটিয়ে ভোটের বৈতরণী আবার পার করার জন্য মরিয়া চেষ্টা চালাবেন। কিন্তু কুণাল ঘোষ যে কথাগুলো বললেন, একেবারে তো অকপটে স্বীকার করলেন যে এখনো মন্ত্রিসভায় রয়েছেন, এবং তারা টাকা তুলছেন, এই চাকরি বিক্রির জন্য তুলেছেন, এবং ভবিষ্যতেও তারা তুলবেন। এরপরে একটু আপনারা নড়ে চড়ে বসুন। সারদা নারদার মতো যা গেছে তা গেছে, এটাকে মেনে নিয়ে আবার আপনারা আগামী দিনের ভোটে এদেরকে বৈতরণী পার করিয়ে দেবেন। একটু শুনুন। আর এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমার যারা এই ছেলেমেয়েগুলি যারা আন্দোলন করে ঘটনাচক্রে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে।
তারা বিভিন্নভাবে আমার কাছে আসে। অভিষেক একবার তাদের হয়ে মিটিং করেছে, মমতা দিকেও একবার ইনভলভ করা হয়েছিল। ওখানে সিপিএম বা অন্যান্য লয়াররা, বিরোধীরা তো চাইবেই একটু জট থাকুক, ওদের আমরা দোষও দেব, বাট ওদের রাজনীতি ওরা করছে। কিন্তু এই জটগুলো খুলতে আমাদের তরফ থেকে যতটা সদিচ্ছার, আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। আমার তখন মনে হয় যে সব হাত পা বাঁধা হয়ে গেছে, কেউ নিজেকে বাঁচাতে ব্যস্ত, কেউ ডিপার্টমেন্ট বাঁচাতে ব্যস্ত। তাহলে এদের অন্তত কথা শুনলেও তো জট খোলার একটা প্রসেস তৈরি করা যায়। আমি কুণালদা উত্তর কলকাতা আসবো, কিন্তু তার আগে তুমি যে মারাত্মক কথাটা বললে, তুমি জেলে ছিলে 23শে নভেম্বর তোমায় গ্রেফতার করা হয় 2013 সাল, তারপর অন্তর্বর্তী জামিন পাও 5ই অক্টোবর 2016। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা, হ্যাঁ এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, একটা সদিচ্ছা দল দেখিয়েছে, ওনাকে সেই দপ্তরটায় ফিরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ কুণালদা, কিন্তু আমি বলছি এটা দলের ব্যবস্থা, বা ওনাকে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হলো না, এতে কোনো মহান বিষয় হয়ে যাচ্ছে না? কারণ পুরো জিনিসটা যেটা হয়েছে, সাদা চোখে আমরা যারা আইনের সঙ্গে যুক্ত নই, এটা একটা ক্রিমিনাল অফেন্স। অর্থ নিয়ে ক্ষমতাশালীদের চাকরি বিক্রি, সেই তথ্য জানা সত্ত্বেও কোনো ক্রিমিনাল অফেন্সের উল্টো দিকে রাজ্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কারণ পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য থেকে সবাই গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির হাতে, রাজ্য পুলিশ কিচ্ছু করেনি, কোনো মামলা শুরু হয়েছে বলেও আমাদের জানা নেই। এ তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ গোটা শাসক দল, ক্যাবিনেটের একাংশ, হয়তো শীর্ষ নেতা তুমি বলতে পারবে, তারা জানেন যে দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা করেননি। তুমি নিজেই বলছো যে একমাত্র ব্যবস্থা হয়েছে যে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় তিনি অন্য কোনো মানে ক্যাবিনেট থেকে ড্রপ হননি, তিনি শিক্ষামন্ত্রী না করে তাকে শিল্পমন্ত্রী করা হয়েছে, আর একটা হিউজ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। কাল পাত্র নাম উচ্চারণ করছি না, হ্যাঁ, কিন্তু এইগুলো হতে হতে এই ছেলে মেয়েগুলো তো জানে তারা কারা, যারা কর্মপ্রার্থী, একদম এই ছেলে মেয়েগুলি যেমন জানে, দলের আরও কয়েকজন নেতা নেত্রী জানেন গোটা বিষয়টা, কারণ এই টাকাটা ফেরতের চাপটা তাদের কাছে আসতে শুরু করে দিয়েছিল একদম। ফলে এই সর্বনাশা জিনিসগুলো এরপরে যতটা গতির সঙ্গে এই প্রবলেমটাকে সলভ করা যেত, এবং দিদিমণির কাছে তুমি কতগুলো জিনিস নিয়ে যাবে, কতগুলো সম্ভব নাকি এটা? তবু আমি আবার বলছি কুণালদা, তুমি কিন্তু নিশ্চিত করে কি করে বলছো যে এটা শুধু সদিচ্ছার অভাব, এটা থেকে অন্য কেউ বেনিফিশিয়ারি হননি? অর্থাৎ এই যে টাকা, এই বিপুল পরিমাণ কোটি কোটি টাকাতে চাকরি বিক্রি হয়েছে, তার ভাগ হয়নি, তার ভাগ কোনো উঁচু জায়গায় পৌঁছয়নি, আমি তো এটাও বলতে পারি। এটা আমার জানার কথা নয়, আমার বলারও কথা নয়, কিন্তু আমি এইটুকু পরিষ্কার বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের এই খবর 21 সালের আগে থেকে পার্টির কাছে ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এই টাকা ফেরত বা এগুলো সামলে নিতে বলা বা আইনি ব্যবস্থা, এর কোনোটাই কোনোভাবে হয়নি। এবং সেই জল গড়াতে 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 এবার আমি বিকাশ ভট্টাচার্যের সমালোচক, বিকাশবাবুকে আমি সমালোচনা করব, আমি সিপিএমকে করব, আমি কংগ্রেসকে করব, আমি বিজেপিকে তুলোধনা করব, ওরা তো ওর পলিটিক্স করছে, আমরা হতে দিচ্ছি কেন? আমরা হতে দিলাম কেন? ছেলে মেয়েগুলি তো প্রথমে সরকার বিরোধী হয়নি। আমি দলের ভালোটা মার্কেটিং করি, খারাপটা আমাদের মতো যারা মুখপাত্র, যাদেরকে ছেড়ে রাখা হয়েছে, প্রথম জন এবং দ্বিতীয় জন, তোমার নেত্রী আর সেনাপতির বাইরে দল আর কে চালান? মানে অন্য কেউ আর তো কোনো কমিটি চালায় বলে আমরা জানি না। অনেক ব্যস্ত, তাদের অনেক
অনেক সোর্স আছে, অনেক চোখ কান আছে, তাদের কাছ থেকে তারা যাদের কাছ থেকে খবর পান তারা নিশ্চয়ই অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা থেকে খবর। এত কিছু শোনা বোঝার পরেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, যা গেছে তা গেছে এই থিওরিটা মেনে। আবার ভোটের বৈতরণী পার করব, আবার 500 টাকা 1000 টাকার জন্য হাপিত্তেশ করে বসে থাকবো, স্ত্রী সাথী নিয়ে এগুলো ভিখারি আমরা আবার হব, হই হই করে আবার 250টা আসনে আমরা এই সরকারকেই আনবো।